মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, বীর মুক্তিযোদ্ধারা আমাদের প্রেরণা, গৌরবের ধন। আমরা পথ চলি মহান মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে। পথ চলতে চলতে দিন গিয়ে মাস হয়, মাস থেকে বছর। ঘুরতে থাকে রাজনীতি, অর্থনীতি, কূটনীতি সহ সব জায়গা। যুগ যুগ ধরে রাজনীতির সংজ্ঞায় যে জনগণই সকল ক্ষমতার উৎস, আদতে সেই জনগণ কতটুকু ভাগ পায় রাজনৈতিক চর্চায়? নতুন নতুন জোট, রাজনীতির মেরুকরণ, ভোটের খেলায় কি প্রভাব ফেললো? মিলল কি সমীকরণ? দর্শক, সব প্রশ্নের উত্তর জানতে আজকের এই আয়োজন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইট। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। রাজনীতির হালচাল আজকে আলোচনার শিরোনাম রেখেছি এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়ে গেছেন আহমদ হোসেন এমপি, সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। এবং আমাদের সাথে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। এবং যেটা বলছিলাম, রাজনীতির হালচাল, আমি একটু আলোচনাটা আজকে জনাব আহমদ হোসেন এমপিকে দিয়ে শুরু করতে চাই এবং আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য উদ্ধৃত করতে চাই। সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের প্রসঙ্গে বলতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন, আজকে এরা দেশটাকে ধ্বংস করে ফেলেছে। তিনি আইজিপি সম্পর্কে বলতে গিয়ে বললেন যে বেনজির আহমেদ কিভাবে দেশের বাইরে চলে গেলেন সেই প্রশ্ন তুলেছেন তিনি। এছাড়া অভিযোগ করেছেন, এক বেনজির এক আজিজ নয়, অসংখ্য আজিজ বেনজির তারা, অর্থাৎ সরকার তৈরি করেছে, তারা দেশটাকে লুটের সাম্রাজ্যে পরিণত করেছে। শুরুটাই করতে চাই আহমদ হোসেন আপনাকে দিয়ে। রাজনীতিতে দুর্বৃত্তায়ন কিংবা দুর্নীতিগ্রস্ত রাজনীতি, এ বিষয়টি নিয়ে গত কদিন ধরে সংবাদ মাধ্যমগুলোতে বেশ আলোচনা হচ্ছে। আপনারা এই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করছেন, বিশ্লেষণ করছেন কিংবা ফেস করছেন? জি, আপনাকে ধন্যবাদ। আমি জনাব শামসুজ্জামান দুদু, আমাদের দেশের রাজনীতিতে পার্টির দিক থেকেও, তার পার্টিতেও খুব ডেডিকেটেড একজন লিডার। ছাত্র জীবনে রাজনীতি করেছেন, ক্যাম্পাসে ছিলেন, তিনি আছেন, তাকে ধন্যবাদ। মির্জা ফখরুল ইসলাম সাহেব যে কথাটা বলেছেন, এটা পুরোপুরি রাজনৈতিক বক্তব্য। আমাদের ঘায়েল করার জন্য, আমাদের সরকারকে ঘায়েল করার জন্য, বা সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য, পাবলিক থেকে আমার পিপলের কাছে একটা ব্যাড মেসেজ দেওয়ার জন্য এটা করেছেন। এটা তার রাজনৈতিক চর্চার মধ্যে পড়ে, যেহেতু অপোজিশন পার্টি। বাট আমরা আজিজ বা বেনজির তৈরি করি নাই। বেনজির বা আজিজ এই দুজন আমাদের পার্টির সেন্ট্রাল কমিটি মেম্বার না, অথবা তারা এমপিও না, অথবা কোনো ইউনিটের নেতাও না। এক কথা, তারা রাজনীতিবিদ নন, রাজনৈতিক কর্মীও নন। কাজেই এটাকে আমরা বাড়াবো কেন? আমি সমাজে বহু মানুষ আছে দুর্নীতিবাজ, বহু মানুষ দুর্নীতি করে, এটা বিভিন্ন সেক্টরই করে। আমাদের সে সমাজের বিভিন্ন সেক্টর আছে, অর্থনীতির বিভিন্ন সেক্টর আছে, রাষ্ট্রের বিভিন্ন সেক্টর আছে। দুর্নীতিবাজ নেই কথা বলা যাবে না। মির্জা ফখরুল যে পার্টির মুখপাত্র হিসেবে কথা বলছেন, সেটাও তো তিনি দুর্নীতিবাজের পার্টির পক্ষে সাফাই গাইছেন। সরকারের আশ্রয় প্রশ্রয়ের এক ধরনের, আমাদের আশ্রয় প্রশ্রয় তো তাদেরকে প্রোটেকশন আমরা দিব কেন? আর আশ্রয় প্রশ্রয় থাকলে দুদক আজকে কীভাবে স্বাধীনভাবে আজকে অনুসন্ধান চালাচ্ছে, তাদেরকে আইনে আওতায় আনার জন্য প্রক্রিয়া শুরু করেছে, তাহলে কি আমরা সেখানে ইন্টারফেয়ার করেছি? গভর্নমেন্ট কি সে হস্তক্ষেপ করেছে? অথবা সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে বিশাল একটা মানে সম্পদের একটা পাহাড় গড়ে তুললেন জনাব বেনজির, এটা যখন তিনি দায়িত্বে ছিলেন, ক্ষমতাপ্রাপ্ত ছিলেন, সেই সময় কিন্তু করেছেন। সেই সময় দুদক কেন এটি নিয়ে কোনো রকমের মাথা ব্যথা দেখালো না? সেই সময় কি আসলে মানে আপনাদের সামনে আসেনি বিষয়টা? এটা তো দৃশ্যমান হয়েছে, মিডিয়া এসেছে ক্ষমতা যাওয়ার পরে। আইজিপি অবস্থায় যে রিপোর্টটা হয়েছে মিডিয়াতে, তারা কেন আইজিপি এই রিপোর্টটা, আইজিপি যখন ছিল, আইজি ছিল, তখন এই রিপোর্টটা করেনি কেন? আমারও প্রশ্ন আছে এখানে। গণমাধ্যম তো স্বাধীন, এত কথা খুঁজে পেয়েছে, এত অনুসন্ধান করতে পেরেছে। আইজিপি যখন চেয়ারে ছিল তখন অনুসন্ধান করে এই রিপোর্টটা করতে কেন পারেনি?
আহমদ ভাই ফিরবো, এই প্রসঙ্গে ফিরবো। আমি একটু দুদু ভাইয়ের কাছে যেতে চাই। শামসুজ্জামান দুদু, যেটি বলছিলেন, আমরা রাজনীতিতে দুর্বৃত্তায়নের কথা বলছিলাম, বিষয়টি সম্পর্কে আপনারও ব্যাখ্যা একটু জানতে চাই। এবং সেই সাথে সাবেক মহাপরিদর্শক পুলিশের, তার সম্পদ এবং সম্পদ বিবরণী আমরা যেটি পেয়েছি এবং তার দেশ থেকে চলে যাওয়া, এ বিষয়টি নিয়েও এখন গণমাধ্যমগুলো সরব। রাজনীতিতে কী ধরনের প্রভাব পড়ছে এ বিষয়টি নিয়ে যদি একটু জানতে চাই আপনার কাছে। জি, আপনাকে ধন্যবাদ। আমার সহযোগী আলোচক, পোড়খাওয়া রাজনীতিক জনাব আহমেদ হোসেনকে ধন্যবাদ এবং যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। ওনার শেষ বক্তব্যটা দিয়ে আমি বলি যে সাংবাদিকদেরকে তিনি কিছুটা দুষলেন, তখন কেন বলেননি, এখন বলছেন। তো গতকাল আমি ডেইলি স্টারের যে সম্পাদক, তার একটা জবানিতে তার একটা বক্তব্য, তার পত্রিকা অন্য পত্রিকাতেও আসছে, তখন বলার মতো পরিস্থিতি ছিল না। সেই সময় যারাই বলতো তারা আক্রান্ত হতে পারত, মানে তার বক্তব্যের এটাই বেরিয়ে আসছে। ডেইলি স্টার মানে আমাদের দেশে না, সারা বিশ্বেই বিভিন্ন একটা মর্যাদাশীল পত্রিকা হিসাবে পরিচিত। তিনি একবার একটা মন্তব্য করার কারণে সারা দেশে প্রায় শতাধিক মামলা হয়েছিল এবং তাকে দেশের বিভিন্ন জায়গায় সেই মামলার জামিনকে ফেস করতে হয়েছিল। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে যখন যারা ক্ষমতায় থাকেন, বিশেষ করে মিস্টার বেনজির যখন ক্ষমতায় ছিলেন, তার যে প্রভাব সেই সময়, অর্থাৎ র্যাবে তিনি কর্মকর্তা ছিলেন, ওই সময়ই যে 7 জন কর্মকর্তাকে স্যাংশন দেওয়া হয়েছিল প্রথম আমেরিকা থেকে, দুর্নীতির, ক্ষমতার অপব্যবহার, ক্রসফায়ার, বিভিন্ন অভিযোগে। এটা দেওয়ার পরে কিন্তু সরকার তাকে এক ধরনের, আমি বলবো, জেদ করে তাকে আইজিপি করা হয়েছিল। ঠিক জেদও না, তার সার্ভিসের কারণে সরকারের, আমার কাছে মনে হয়েছে যে 14 এবং 18 সালে যে সার্ভিস সরকার তার কাছ থেকে পাইছে অনিয়মের, অর্থাৎ পুলিশকে ব্যবহার করে, আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকা, সেটা অভাবনীয় একটি সার্ভিস ছিল, যেটা এখন আস্তে আস্তে বেরিয়ে আসছে তার কালো দিকটা। সেই সময় যখন উনি র্যাবে ছিলেন, তখনই ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং একাধিকবার সংসদ সদস্য ইলিয়াস আলী নিখোঁজ হয়, আজ পর্যন্ত ফেরত আসে নাই। অসংখ্য মানুষ নিখোঁজ হয়েছে, গুম হয়েছে, যারা কেউ কেউ ফেরত আসছে, কেউ আসে নাই। হিন্দুদের জমি শুধু যে সে নিয়েছে তা না, যদিও এখন হিন্দু লীগ বা হিন্দু যেসব প্রতিষ্ঠান আছে, সমিতি আছে, তারা কিন্তু চুপ আছে। বরঞ্চ মাদারীপুর বা ওইসব অঞ্চলের কিছু কিছু মানুষ তার বিরুদ্ধে কেস করেছে এবং তার এক ধরনের ক্লিং সার্টিফিকেট, মানে ওই যে মাসুদ রানার মতো, দেখবেন এখন তো অনেকে মাসুদ রানা পড়ে না, যে মানে আগ্নেয়াস্ত্র ব্যবহারে ফ্রি লাইসেন্স দিত সরকার, মানে একটা গল্প উপন্যাসে এটা ছিল, কিন্তু সেটা বাস্তবে সে এই ঘটনা ঘটাইছে। মিস্টার বেনজির সপরিবারে চলে গেছে, সেটাকে ডিপেন্ড করছে সরকার, তার বিরুদ্ধে তো কোনো নিষেধাজ্ঞা নাই। একজন মানে মুরগি চুরি করলে, ছাগল চুরি করলে তাকে জেলে যেতে হয়, তাকে ছাড় দেওয়া হবে না, এমনটা কিন্তু বলছেন দলের সাধারণ সম্পাদক। উনি বলছেন মুখপত্র, কিন্তু অনেকেই বলছেন তার তো বিদেশে যাওয়ার কোনো রকম অসুবিধা নেই। আমি আসামিকে পালানোর সুযোগ দিয়েছি, ওই যে ভানুর একটা ইয়ে আছে দেখছেন, আচ্ছা দেখ না আমার উপর ইয়েটা কি হয়, আগে ঝুলে পড়ছে তখনও সে বলছে দেখ না আমি দেখি, একটা বিষয়টা এইরকম। 52 বছরের মধ্যে এই ধরনের আইজিপি দুর্নীতিগ্রস্ত এবং সেনাবাহিনীর কোনো সাবেক প্রধান, সেনাবাহিনী এবং পুলিশ, এ দুটো কিন্তু মুক্তিযুদ্ধে বিশিষ্ট ভূমিকা ছিল, তাদের অনেক ত্যাগ ছিল, কিন্তু তারা এখন এই বাহিনীগতভাবে তাদের যে শীর্ষ কর্মকর্তা যে ঘটনা ঘটিয়েছে, তারা এখন আমার ধারণা বেশ লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে গেছে। তো একটা রাষ্ট্র
যদি তার পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী অতীতে এই যে 18 সালের নির্বাচনে তার যে ভূমিকা, আরে মিস্টার আজিজ বলেছিলেন 18 সালের নির্বাচনের পরে যে সারা বিশ্বে এত ভালো নির্বাচন সারা বিশ্বে কেউ দেখেনি, বিএনপিতে দুর্নীতিটা মানে কেমন? আর শামসুজ্জামান দুদু ভাই। কেউ আগে দেখে নাই। তো মিস্টার আজিজ এই বিশ্বে যে ভালো নির্বাচন মানে কথা বলেছিল, তার কিছুদিন পরেই কিন্তু জাপানের রাষ্ট্রদূত বলেছিল যে মাঝরাত্রিরে এরকম ভোট হয়, ব্যালট বাক্স আইন শৃঙ্খলা বাহিনী ভরে ফেলে, তার জিন্দেগিতেও দেখেনি সে। এটা প্রকাশ্যে বলছে। হ্যাঁ, সেটাই আমরা শুনেছি, আমরা সে সময় গণমাধ্যমে দেখেছি। দুদু ভাই, যেটা প্রশ্ন ছিল, বিএনপিতে মানে বিএনপির রাজনীতিতে আসলে দুর্নীতির মানে প্রভাবটা কিরকম, মানে দুর্নীতিটা কিরকম, যদি একটু জানতে বিএনপি চাই। তখন ক্ষমতায় নাই, না, ক্ষমতায় নাই, ক্ষমতায় যখন ছিল লুটপাট সমস্ত ব্যাংক আওয়ামী লীগ নিয়ে গেছে। মানে এখন যারা আছে, সাবেক মন্ত্রী যারা আছে, এরা এটা কৈফিয়ত দিতে হবে। ওইটা যদি বলেন নাম ধরে ধরে এক একটা মন্ত্রীর, তাহলে কে কত দুর্নীতি করেছে এটা বলা সহজ হবে। কোন মন্ত্রণালয় কয়টা ব্যাংক, এই যেমন মখা আলমগীরের কথা বলে, একটা ব্যাংক ফার্মার্স ব্যাংক একেবারে লুটপাট করে এনেছে, আর চলে না। তখন আবার এটা পদ্মা ব্যাংকে রূপান্তরিত হয়েছে। পদ্মা ব্যাংকের সরকারি যে সাপোর্ট, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান সেখানে টাকা রাখছে বলে পদ্মা, সেই টাকারও এখন অনিশ্চিত হয়ে গেছে, মানে সরকারি টাকা। মানুষের আমানত তো শেষ। তো সেটা কে করছে? মহিউদ্দিন খান আলমগীর, যাকে সংক্ষেপে মখা আলমগীর বলা হয়। সে কে? সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক প্রেসিডিয়াম সদস্য আওয়ামী লীগের, যে জনতার মঞ্চের নামে সংবিধানকে তছনছ করে সে আসছিল। মশিউর রহমান, যাদের বিচার হতে পারত, কিন্তু তার বিচার তো পরের কথা। এরা নির্বিচারে যে দুর্নীতি করছে, এই জায়গায় বিএনপি শিশু বললে ভুল হবে, একেবারে পেটের মধ্যে যে সন্তান থাকলে যে অবস্থা থাকে, বিএনপি সেই অবস্থা। আর এরা হচ্ছে মানে এটা কল্পনা করা কঠিন, মানে কল্পনাতীত হয়ে গেছে এই সরকারের দুর্নীতি রাজনীতিতে, এবং সেটির রাজনৈতিক প্রভাব ভয়াবহ হচ্ছে, এমনটাই বলতে চাচ্ছেন শামসুজ্জামান দুদু। আহমদ হোসেন এমপি, আপনার কাছে চলে যেতে চাই। শুধু বেনজির আহমেদের কথা বলতে চাই না, শুধু আমরা সাবেক সেনা প্রধানের কথা বলতে চাই না। কিছুদিন আগে আমরা দেখেছি ক্ষমতাসীন দলের একজন সাবেক মানে একজন সাংসদ দেশের বাইরে গিয়ে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। অনেকেই বলছেন যে রাজনীতিতে দুর্বৃত্তায়নের যে বিষয়টি, এটিও তার ফলশ্রুতিতেই হয়েছে, মানে এবং আওয়ামী লীগের মধ্যে নিজের মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করছে এই ধরনের মানুষগুলোকে নিয়ে, দুর্নীতিপরায়ণ মানুষগুলোকে নিয়ে। আপনার ব্যাখ্যাটা একটু জানতে চাই। যে একজন সাংসদ, নির্বাচিত প্রতিনিধি, পার্লামেন্টের মেম্বার, আমার সহকর্মী, তিনি নিহত হয়েছেন, তাতে আমি আহত হয়েছি, মর্মাহত হয়েছি। কাজেই তাকে নিয়ে যে সমস্ত নিউজগুলো আসছে, তার মৃত্যুর সংবাদটা কত ভয়াবহ। যারা তাকে হত্যা করেছে তাদেরকে নিন্দা না করে তার বিরুদ্ধে কথা বলা হচ্ছে। ইট মিনস যারা খুন করেছে তারা কি তাদের পক্ষে কথা বলতে চাচ্ছে? ওকে, আমি যদি বলি পার্লামেন্ট 5 তারিখে বসবে, তার নামে সুপ্রস্তাব আসবে এবং তার উপর আলোচনা হবে, এবং এদিনই তার কারণে অধিবেশনটি অ্যাডজর্ন থাকবে, তার প্রতি সম্মান জানিয়ে, বিকজ হি ইজ এ মেম্বার অফ পার্লামেন্ট, হি রিপ্রেজেন্টস পিপল। সেই কারণে কাজে আজকে আমাদের দেশের রাজনীতি কত কুৎসিত হয়ে গেছে। মেম্বার অফ পার্লামেন্ট হলে তারকে নিয়ে, তার হত্যা নিয়ে নিন্দা নেই, তার হত্যা নিয়ে বিশুদ্ধার করা হচ্ছে, তাকে নিয়ে কথা বলা হচ্ছে। এটা একটা রাজনীতির জন্য তাকে হয়তো উদাহরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু আওয়ামী লীগও যে নেতা নির্বাচনে কিংবা জনপ্রতিনিধি নির্বাচনে ভুল করছে, এটি হয়তো বা বলা না। আওয়ামী লীগ তো নির্বাচনে, প্রতিনিধি নির্বাচনে যাদেরকে নমিনেশন দেয় তাদের জনপ্রিয়তাকে বেসিস ধরে। হি ওয়াজ এ পপুলার লিডার দেয়ার, দ্যাট ইজ ওয়াই হি গট নমিনেশন, হি ইলেক্টেড ট্রাইস, 3 বার হয়েছে। কাজে তার জনভিত্তি ছিল, জনপ্রিয়তা ছিল। এই জনপ্রিয়তাও অনেকের জন্য প্রতিহিংসা থাকতে পারে, যে কারণে তাকে হত্যা করেছে, এবং এটা অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত শেষ কথা বলা যাচ্ছে না। কাজে এটাকে কেন্দ্র করে আমরা যদি এখন তাকে দোষারোপ করি যে নিহত হলো, জীবন গেল, তাকে নিহত করি, তাকে নিন্দা করি, অত কিলার্সদেরকে নিন্দা করলাম না, এটা কিন্তু আমাদের রাজনীতির জন্য ভালো নয়, খারাপ দৃষ্টান্ত। মানে কিলার্সদেরকে আমি হেল্প করছি, ইনভাইট করছি, ইউ আর ডুইং গুড জব, দিস ইজ নট গুড সাইন অফ পলিটিক্স। কাজেই আপনি দুদু ভাই কিছু কথা বলেছেন,
আপনিও জিজ্ঞেস করেছেন, এখন আপনার ফিগুইটিভ লিডার কে বিএনপির? ফিগুইটিভ মানে পলাতক নেতা কে? তারেক জিয়া। নিঃসন্দেহে তিনি একজন দুর্নীতিবাজ, দ্যাট ইজ প্রভড ইন কোর্ট, এবং প্রমাণিত হয়েছে, মামলা হয়েছে, টাকা পাচার করেছেন। সেই কারণে FBI সাক্ষী দিয়েছে, আমেরিকাকে তারা বিশ্বাস করেন, আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI হিসেবে সাক্ষ্য দিয়েছে টাকা সে পাচার করেছে, যে কারণে তার শাস্তি হয়েছে। তিনি এখন একজন দুর্নীতিবাজ, দুর্নীতিগ্রস্ত একজন মানুষ, তাকেই তারা পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান করেছে। হামাস এই পার্টিটা একটা দুর্নীতিবাজ পার্টি, দুর্নীতিবাজদের পার্টি, দুর্নীতিগ্রস্ত পার্টি। আপনি যদি বলেন যে আপনার দুর্বৃত্ত রাজনীতির প্রধান যে পৃষ্ঠপোষকতা এটা বিএনপি করে, আপনি যদি বলেন দুর্বৃত্ত রাজনীতির প্রধান পৃষ্ঠপোষকতা হলো বঙ্গবন্ধুর খুনি রশিদকে আপনার পার্লামেন্টের লিডার অব দ্য অপোজিশন বানিয়েছিলেন বেগম জিয়া 1995 সালে যখন ভোটারবিহীন নির্বাচন করেছিলেন, তখন একটি পার্লামেন্ট হয়েছিল, সেখানে কিন্তু খুনি রশিদ কিন্তু ওই পার্লামেন্টের অপোজিশনাল লিডার ছিল। এটা দুর্বৃত্ত রাজনীতি, দুর্বৃত্তায়িত রাজনীতিকে প্রভাবিত করা, খুনের রাজনীতিকে ইন্টেন্সিফাই করা, খুনের রাজনীতিকে উৎসাহিত করা। যারা খুনি তাদেরকে আমরা পৃষ্ঠপোষকতা করি, যারা খুনি তারা বিএনপি করতে পারবে, যারা খুনি বিএনপির আশ্রয়ে থাকতে পারবে। যে কারণে জিয়া রহমান সাহেব কিন্তু এই খুনিদের বিচার করে যেতে পারেননি, ইন্ডেমনিটি দিয়েছেন। ইন্ডেমনিটিকে তিনি আইনে রূপান্তর করে গেছেন যে বঙ্গবন্ধুর খুনিদেরকে বিচার করা যাবে না। আর যদি বলেন দুর্বৃত্ত রাজনীতি, দুর্বৃত্তায়িত রাজনীতির অন্যতম প্রধান অপশক্তির নাম জামাত, রাজাকার আলবদর, তাদেরকে আপনার রাজনীতিতে পুনর্বাসিত করেছেন জিয়া রহমান নিজে, এবং তাদেরকে পুরস্কার দিয়েছেন, পুরস্কৃত করেছেন। জামাতকে তিনি আবার পার্টিতে আবার পলিটিক্যালি রিভাইভ করিয়েছেন, এবং বেগম যে এসে নিজামি এবং মুজাহিদি সহ রাজাকারদেরকে তিনি পতাকা দিয়েছেন। রাজাকার শাহাজিজকে আমাদের সাথে তো আওয়ামী লীগও এক সময় আন্দোলন করেছে আহমদ ভাই। আমরা তো আন্দোলন করেছি, তো আমরা ওই কমলাপুর স্টেশনে দাঁড়িয়ে কে কথা বলেছে এটা আমার দেখার তো বিষয় নয়। তারা কি আমার পাশে বসে কথা বলেছে, তাদের সাথে বৈঠক করেছি, এটা তো একটি কথার জন্য কথা বলা, আমাকে চাপিয়ে রাখার জন্য একটা কথা বানিয়ে বলা, এগুলো রাজনৈতিক কৌশল দিয়ে বোঝানো। জামাতের সাথে আওয়ামী লীগও তো ছিল, জামাতের সাথে সমর্থন নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকির তিনি কিন্তু 91 সনে প্রাইম মিনিস্টার হতে পারতেন। যখন শাহাবুদ্দিন সাহেব বললেন, বিচারপতি শাহাবুদ্দিন অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রীকে বললেন যে আপনি তো গভর্নমেন্ট ফর্ম করতে পারেন, কিভাবে? জামাত আপনাকে সাপোর্ট দিতে চায়, এমন এরশাদ সাহেব সাপোর্ট দিতে চায়। তিনি বললেন জামাতের সমর্থন নিয়ে আমি ক্ষমতায় যাব না। থ্যাংক ইউ আহমদ ভাই, আবারও ফিরবো আপনার কাছে। আমি একটু দুদু ভাইয়ের কাছে চলে যাই। শামসুজ্জামান দুদু, নেতা নির্বাচনের ক্ষেত্রে এক ধরনের প্রশ্ন আহমদ হোসেন এরই মধ্যে রেখেছেন। আমি যদি এই অংশটাতে এই বিষয়টি নিয়েই থাকি, সেক্ষেত্রে বিএনপি নেতা নির্বাচন বা জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে কতটুকু সচেতন? কোনটা বিষয়টা ক্লিয়ার মানে নেতা নির্বাচনের ক্ষেত্রে, একজন জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে দলের পক্ষ থেকে মনোনয়নদের ক্ষেত্রে কতটুকু সচেতন? মেয়েরা যখন ভাত রান্না করে না, সব ভাত টিপে দেখে না, একটা দুইটা টিপে দেখে, তাতে মেয়েরা বুঝতে পারে, অথবা যেই ভাত রান্না করে সে বুঝতে পারে যে হাড়ির ভাত হয়েছে কিনা। তা এক আনারই প্রমাণ করছে যে এই পার্লামেন্ট কেমন, 3 বারে আনার এমপি, 3 বারে পার্লামেন্ট কেমন। এটা একটা জিনিস, তো এটা আমার কথা না, এটা প্রতিদিন পত্রপত্রিকায় এই কথা আছে। 5,000 কোটি টাকা মেরে দেওয়ার একটা কথা পত্রিকায় আসছে। তো এমন একজনকে জনপ্রিয় ব্যক্তি বলা হচ্ছে, যার ইন্টারপোলে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, আছে, এখনো আছে। তো সে কেমন লোক? NSI, SB, DGDFI জানে, গোয়েন্দা সেকশনগুলো প্রধানমন্ত্রীর কাছে সার্বক্ষণিকভাবে দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে, এমপিতে দুর্নীতি, খুন, রাহাজানি, সব বিষয় নিয়ে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করে। এই 3 বারের রিপোর্ট উনি আমলে নেন নাই, এটা ধরে নেওয়া যায়। অর্থাৎ যারা ইন্টারপোলে যার ব্যাপারে গ্রেপ্তারি পরোয়ানা আছে, সে যদি জনপ্রিয় ব্যক্তি হিসাবে মনোনীত হয়, তাহলে কেমন পার্লামেন্ট এটা? এই একটা জিনিসই তো বেরিয়েছে।
ফ্র্যাঙ্কিনস্টাইন যেভাবে জন্ম দিছে বর্তমান সরকার, তার দায় এখন তাদের কাঁধের উপরে পড়ছে। মিস্টার আজিজ, মিস্টার বেনজির, মিস্টার আনার খুন হয়েছে, সেটাকে বিরোধিতা করছে না। মানে আমার সহ আলোচক যেটা বলেছেন, বড় মর্মান্তিক। পত্রিকা তো তাকে একটা খুনি বানাইছে, অসংখ্য মানুষ সে খুন করেছে তার এলাকাতে, এটা পত্রপত্রিকাতে আসছে। সে এমন কোনো অপকর্ম নাই, চোরা কারবারি থেকে শুরু করে এমন কোনো কারবার নাই যেটার সঙ্গে তার সম্পর্ক নাই, এটা পত্রিকাতে আসছে। সে যেহেতু ভালো লোক হতো, মুক্তিযুদ্ধ হতো, তাহলে পরে এই পার্লামেন্ট না, যে কোনো পার্লামেন্টের সদস্যরাই, যে কোনো মানুষ, যে কোনো সমাজসেবী এই হত্যাকাণ্ডের বিরোধিতা করবে, জেনে বুঝে সব কিছু দেখে। এই জাতীয় মানুষের সপক্ষে বাঙালিরা বা বাংলাদেশিরা বা মুক্তিযোদ্ধারা বা রাজনীতিবিদরা যাবে, এটা কিভাবে প্রত্যাশা করা যায়? উনি যেমন বললেন যে ফ্রিডম পার্টিকে বিএনপি পার্লামেন্টে আসার সুযোগ দিয়েছে। ফ্রিডম পার্টি তো কুড়াল নিয়ে মার্কা নিয়ে ইলেকশন করে পার্লামেন্টে আসছে, তার প্রতীক ছিল কুড়াল মার্কা। আর মিস্টার গিয়াসউদ্দিন, ময়মনসিংহের ক্যাপ্টেন, তাকে নৌকায় নমিনেশন দিয়ে, যে জিয়ার হত্যাকারী, যে সাজাপ্রাপ্ত, জেল খেটেছে, তাকে নিয়ে এসে পার্লামেন্টে মেম্বার করা হয়েছিল। এটা আমি একটা নাম ধরে উল্লেখ করে দিলাম এবং মার্কার কথা উল্লেখ করে দিলাম। তো নিজস্ব প্রতীক নিয়ে ইলেকশন করে সে হচ্ছে খুনি হিসাবে নিয়ে আসা হয়েছে। তখন তার বিরুদ্ধে কোনো কেসও করা হয়নি। কেস করা হয়েছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, তারপরে কেস করা হয়েছে, তারপরে বিচার করা হয়েছে। মিস্টার তো দাগি আসামি ছিল গিয়াসউদ্দিন, শুধুমাত্র জিয়ার হত্যাকাণ্ডে সে ব্যবহৃত থাকার কারণে যদি তাকে নমিনেশন দেওয়া হয়েছে এই কথা কেউ বলে, নৌকা মার্কা দেওয়া হয়েছে এই কথা যদি বলে, কিভাবে আওয়ামী লীগ অস্বীকার করবে? কেউ যদি বলে আওয়ামী লীগ খুনিদের দল, কি করে অস্বীকার করবে? আমার কাছে এই জিনিসগুলো একেবারে মানে সরাসরি আমি এই জিনিসগুলো বললাম। তারেক রহমান সাহেব, তিনি একটি বৃহৎ রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন। তাকে এমন কোনো মামলা নেই যে দেওয়া হয় নাই। এমনকি 111-এর পরও যে সরকার আসছে, সে সরকারও তার বিরুদ্ধে কোনো মামলা দেয়নি। এই সরকার ক্ষমতা আসার পরে যেমন বেগম জিয়ার নামে মামলা দিছে, ঠিক তেমনি তারেক রহমানের সামনে মামলা দিছে। এবং দুর্নীতির করে নাই সে, এমন একটি নিম্ন আদালতে একজন বিচারক যখন তার একেবারে পুরাপুরিভাবে দায়মুক্তি দিয়ে দিছে, সেই বিচারক শুধু পালিয়ে বাসা নাই, মালয়েশিয়ায় গিয়ে আশ্রয় গেছে, তার ওয়াইফ মারাই গেছে, সে আসতে পারে নাই। আচ্ছা, অর্থাৎ এখানে পরিষ্কার করে কথা বলি, বাংলাদেশের এখন বিচার বিভাগ নিয়ে শুধু আমার দেশে না, সারা বিশ্বে এখন কম বেশি আলোচনা হচ্ছে, নানানভাবে আলোচনা হচ্ছে। সেই জন্যে যেই দেশ গণতন্ত্রের থেকে সরে যায়, সেই জায়গায় জবাবদিহিতা থাকে না, আইনের শাসন থাকে না। তখন যেটা থাকে সেটা পুরোপুরিভাবে যে পরিস্থিতি তৈরি করে, সেই পরিস্থিতি মিস্টার আজিজ এবং মিস্টার বেনজিরকে তৈরি করছে। ফিরবো দুদু ভাই অবশ্যই, এবং এই কথাগুলোর প্রেক্ষিতে নিশ্চয়ই আমি তো কিছু বলতে পারবো না, আমি নিশ্চয়ই আহমদ হোসেন এমপি তিনি নিশ্চয়ই যুক্ত করতে চাইবেন তার যুক্তি। আমি একটা বিরতির পরে ফিরে আসি আলোচনায়। দর্শক, একটা বিরতি নিচ্ছি। জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইটে সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইট। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। আলোচনা চালিয়ে যেতে চাই, রাজনীতির হালচাল নিয়ে কথা বলছিলাম দুটি বড় রাজনৈতিক দলের দুজন বড় নেতার সাথে। আলোচনায় ফিরতে চাই। জনাব আহমদ হোসেন এমপি, আপনাকে যুক্ত করতে চাই আলোচনায়। শুরুতেই আপনি নিশ্চয়ই শামসুজ্জামান দুদুর বক্তব্যের প্রেক্ষিতে আপনার যুক্তি তুলে ধরতে চাইবেন, এবং সেই সাথে আমি একটু সাম্প্রতিক সময়ে যে আমাদের উপজেলা নির্বাচন হচ্ছে, সেই উপজেলা নির্বাচন 5 তারিখে আরও একটি নির্বাচন, 4র্থ ধাপের নির্বাচন আছে, সবশেষ নির্বাচনটি, এই নির্বাচনটি নিয়ে জানতে চাই যে নির্বাচনে ভোটের হার কিংবা যে শতাংশের হার আমরা দেখতে পাচ্ছি সেটি কতটুকু সন্তোষজনক, মানে আপনারা কি সন্তুষ্ট কিনা এই বিষয়টি নিয়ে? উপজেলা নির্বাচন হচ্ছে 5 তারিখে হচ্ছে, এরপরে শেষ না আরও হচ্ছে। কিছু কিছু নির্বাচন স্থগিত রয়েছে, সেগুলো হবে আপনার এই যে ঘূর্ণিঝড় হয়েছে এই কারণে।
কাজে নির্বাচনী ব্যবস্থা ঠিকই আছে, এবং জনগণের অংশগ্রহণ আছে। কোথাও কোথাও 40%, কোথাও একটু বেশি আছে, 35 আছে। এবং প্রকৃতির কারণেও একটা বিষয়, ধান কাটার মৌসুম ছিল, তাপপ্রবাহ বেশি ছিল, এটা একটা কারণ ছিল। সব কিছু মিলে যদি আপনি বলেন নির্বাচনে জনগণের অংশগ্রহণে আমরা অসন্তুষ্ট নই। আচ্ছা, কারণ জনগণের অংশগ্রহণে নির্বাচিত হচ্ছে, পিপুল আসছে, পার্সেন্টেজ কম হতে পারে, বাট জনগণ আসছে, এবং নির্বাচনী ব্যবস্থা বহাল আছে, নির্বাচনী সিস্টেম আছে, ডেমোক্রেসি আছে বলেই জনগণ তার অধিকার প্রয়োগ করতে আসছে। নির্বাচন ব্যবস্থাটাকে আপনারা আপনাদের মতো করে ব্যবহার করছেন, এ ধরনের অভিযোগ আছে। নির্বাচন ব্যবস্থা তো আমরা ব্যবহার করব কেন? নির্বাচন পরিচালনার দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশন, স্বাধীনভাবে তার নির্বাচন পরিচালনা করে। সরকার তো ইলেকশন কমিশন নয়। গভর্নমেন্ট আর ইলেকশন কমিশনে গুলিয়ে ফেললে আপনি চলবে না। ইলেকশন একটা, কমিশন একটা, সরকার একটা। কাজে ইলেকশন কমিশন তার দায়িত্ব পালন করছে। ভারতের নির্বাচন হয়ে গেছে, সেখানে কিন্তু ইলেকশন কমিশনই দায়িত্ব পালন করেছে। বাট ইলেকশন চলাকালীন একটা গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্টের প্রধানমন্ত্রীও ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেমনিভাবে বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। নির্বাচন কমিশন তার নির্বাচন করেছে। একইভাবে স্থানীয় নির্বাচনগুলো হচ্ছে, উপজেলা হচ্ছে, এরপরে আসবে ইউপি নির্বাচন। এইভাবে আপনারা নির্বাচন কমিশনকে প্রভাবিত করছেন, এমন অভিযোগ তো আছে। অভিযোগ তো মুখ দিয়ে বলাই যায়, অভিযোগের খণ্ডন করা যায় না, প্রমাণ দেওয়া যায় না। অভিযোগ আপনি বলতে পারবেন, বিএনপি বলতে পারবে, আদার্স আমাদের ওপোনেন্ট বা বিরোধী পার্টি যারা আছে আমাদের অপোজ করে, কোনোদিন আওয়ামী লীগকে সাপোর্ট করবে না, আওয়ামী লীগের খতম করায়, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যাদের দায়িত্ব, তাদের কাছে আমরা কখনো প্রিয় হতে পারবো না। নির্বাচনের নতুন ফরম্যাট, নতুন কৌশল বিভিন্নভাবে অ্যাপ্লাই করতে গিয়ে আপনার দলের তৃণমূলের সাথে কেন্দ্রের একটা দূরত্ব তৈরি হয়েছে, এটা কি সত্য? এটা তো আমার কাছে মনে হয় না। আমরা তো কেন্দ্র পলিটিক্স করি, এবং নিচের লেভেলে দূরত্ব, আমরা নিচের লেভেলেও যাই, আমাদের তো এলাকায়ও যেতে হয়। আমি দেখি না তো দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্ব তৈরি হবে কেন? স্বাভাবিক প্রক্রিয়া সেটা। এই ধরনের অভিযোগ, এই ধরনের অনেকটা গল্পের মতো বানোয়াট গল্প বানিয়ে সুখ পাওয়া যায়, বাস্তবে তারা কেন্দ্রের নির্দেশনা মানতে চায় না। কেন নির্দেশনা মানবে না কেন? বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, নির্দেশনা ছিল, পরিবারের সংজ্ঞা প্রধানমন্ত্রী দিয়েছেন। পরিবার বলতে কাকে বোঝায়? পরিবার বলতে স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে, এই তো পরিবার। এর বাইরে কিন্তু পরিবার না। এর মানে আমার আত্মীয় আছে, আত্মীয় কি রিয়াকশন করতে পারবে না? আমার আত্মীয় আছে, আমার এলাকায় আমার বহু আত্মীয় আছে। সেটা কি পুরোপুরি মানা হয়েছে? এখানে কিছু ব্যত্যয় ঘটেছে, বাট আমরা এটা এখনও এই সিদ্ধান্ত থেকে সরে আসিনি, এবং যারা করেছেন তাদেরকে টুডে অর টুমোরো আবার জবাব দিয়ে জায়গায় আসতে হবে। ওকে, আবারও ফিরবো। আমি একটু চলে যেতে চাই শামসুজ্জামান দুদু ভাই, বিএনপি তো এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করছে না, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে না, তার মানে বিএনপি হেরে গেছে এমনটা নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গতকাল এই কথাটি বলেছেন। বিএনপি ঠিক এই মুহূর্তে কি করছে? বিএনপি চুপ কেন? বিএনপির আসলে যেটা করছে সে করা এবং আহ্বানের প্রতি মানুষের নিরঙ্কুশ সমর্থন আছে, এবং আছে বলে কোনো জায়গায় 2-3 ঘন্টায় একজন ভোটারও আসেনি কোনো কেন্দ্রে, এবং এটা সব পত্রপত্রিকা আছে যে আইন শৃঙ্খলা বাহিনী মানে ভোটের সময়ে তারা রান্না বান্না নিয়ে ব্যস্ত আছে, কেউ ঘুমাচ্ছে, কোনো মানে রিটার্নিং অফিসার, একেবারে সেসব ছবি পর্যন্ত কাগজ আছে। ইলেকশন বলে কিছু নেই আমাদের দেশে এখন। ইলেকশনে আমার তামাশা আছে, রাজনীতি বলে কিছু নেই। এটা ধ্বংস করে ফেলা হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। এই যে দেখেন আওয়ামী লীগের ভিতরে 7 জানুয়ারি তথাকথিত যে নির্বাচন, সেখানে মানে আওয়ামী লীগ কী সুবিধাবাদিতার পরিচয় দিয়েছে এবং পরবর্তীতে কী সুবিধাবাদিতা দিয়েছে, সেটা হচ্ছে ওখানে যেহেতু বিএনপি এবং বিরোধী দল নির্বাচনে যায়নি 64টি দল, সেখানে তারা এটা ওপেন করে দিছে। আওয়ামী লীগই প্রার্থী, আবার আওয়ামী লীগই স্বতন্ত্র নামে বিরোধী প্রার্থী, যে কারণে তাদের সঙ্গে উঠে বসে ঘষাঘষি করে আত্মীয়তা, যেভাবে বলেন না, যার তথাকথিত জাতীয় পার্টি মিস্টার JM কাদের, তার 26টা আসর খালি দেন দরবার করে তারা ছেড়ে দিচ্ছে প্রকাশ্যে। এবং এটা বিরোধী দল এমনি যদি তার দলের যারা 14 দলের ছিল তাদের ছেড়ে দেয়,
আমার কোনো আপত্তি নাই, কিন্তু বিরোধী দল বানাচ্ছে, যদি সে তার ফ্রন্টের লোক হতো তাহলে আপত্তি নাই। এটি হচ্ছে 7 তারিখে জানুয়ারি নির্বাচন আমরা দেখলাম, তার দলের লোককে উৎসাহিত করা হলো, এবং একটা বড় সেকশন বিরোধী দল নয়, কিন্তু তারা স্বতন্ত্র থেকে, এর আগে কখনো এত স্বতন্ত্র প্রার্থী একই দলের থেকে আসেনি। মানে এবার আবার এসে স্বতন্ত্র করা যাবে না, তখন উৎসাহিত করছে, এবার আবার করা যাবে না। এবার আবার ভিন্ন ব্যাখ্যা আছে, আত্মীয় স্বজন করতে পারবে না। সেটা আবার আত্মীয় স্বজন বলতে স্বামী, স্ত্রী, সন্তান। কি ধরনের রাজনীতি? বিএনপি কি দায় এড়াতে পারে এই যে নতুন নতুন কৌশল শুধু তাই তাদেরকে না, অবলম্বন করতে এইগুলো হচ্ছে? ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বিএনপির সিদ্ধান্তটাকে। আওয়ামী লীগ ড্রেনে নামছে, সেখান থেকে সে পয়সা তুলে খাওয়ার চিন্তা করছে। তো এই যে একটা দুর্গন্ধযুক্ত পরিস্থিতির মধ্যে নিজের দলকে, নিজের রাজনীতিকে, নির্বাচনী ব্যবস্থাকে, পুলিশ বাহিনীকে, প্রশাসনকে, সবগুলোকে, নির্বাচন কমিশনকে, এই যে একেবারে ঘৃণ্য একটা পরিণতি অবস্থা, এটা তো সরকারের কাজ না। কাজটা হচ্ছে নীতিগত একটি আইন শৃঙ্খলা অবস্থায় রেখে রাজনীতিতে, কারণ তারা একসময় ভালো নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারে আন্দোলন করেছিল, সেই তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠা করেছিল, আইনে রূপান্তরিত করেছিল বিএনপি, সেই তত্ত্বাবধায়ক আবার বাতিল করছে আওয়ামী লীগ, পার্লামেন্টে বাতিল করছে আওয়ামী লীগ। তো আমার কাছে যেটা মনে হয় যে ওই যে মিস্টার কেজরিওয়াল, মানে দিল্লির মুখ্যমন্ত্রী, সে কিন্তু বাংলাদেশের নির্বাচন, পাকিস্তানের নির্বাচন কেমনভাবে হয়েছে তারই এখন, মানে সেইটাকে এখন দিল্লি বা ভারতে মিস্টার মোদি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। অর্থাৎ দিল্লি, ইসলামাবাদ, ঢাকা, এখন এখানে যার যেমন করে ক্ষমতায় থাকা যায় সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। এখানে কোনো নীতি, আদর্শ বা অতীত এখানে কোনো রকম কাজ করছে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়নি। এটা বাংলাদেশ না, কারণ বাংলাদেশ গণতন্ত্রের পক্ষে থাকবে, স্বাধীনতার পক্ষে থাকবে, মানুষের অধিকারের পক্ষে থাকবে। এই জন্যে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, লক্ষ লক্ষ মা বোন আব্রু হারিয়েছে, হাজার হাজার কোটি টাকা সম্পদ বিনষ্ট হয়েছে। যদি মানুষের অধিকারই না থাকে নিজের পছন্দ প্রার্থীকে ভোট দেওয়ার, তাহলে পর আমরা কেন মুক্তিযুদ্ধের এই করলাম, এই প্রশ্ন যদি করে তার জবাবটা কি হবে? সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমরা মূল লক্ষ্য থেকে সরে গেছি, যে এরকম বাংলাদেশ, এই বাংলাদেশ জন্য আমরা আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ করি নাই। ওকে, আমি একটু আহমদ ভাইয়ের কাছে যাই। আহমদ ভাই, নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল গতকাল বলেছেন যে দু দলের মধ্যে আসলে বৈরিতা বা রাজনৈতিক মানে দলগুলোর মধ্যে সম্পর্কে বৈরিতা এত প্রকট যে সুষ্ঠু নির্বাচন করা নির্বাচন কমিশনের পক্ষেও একেবারে মানে দুর্বোধ্য হয়ে উঠছে। দুটি মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি সম্পর্কটা আরেকটু স্মুথ হতো, আরেকটু নমনীয় হতো, এই সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনটি আরেকটু সুন্দরভাবে করা যেত। আপনারা এটা রিয়েলাইজ করেন কিনা যে মানে আপনারা কতটুকু আন্তরিক ছিলেন? নির্বাচন কমিশনার তো রাজনীতিবিদ নন, তার অ্যাসেসমেন্ট থেকে বলেছেন, তার ভিউটা প্রকাশ করেছে। এটাও তো সত্য কথা, সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়নি। তিনি প্রকারান্তরে ইঙ্গিত দিয়েছেন বিএনপিকে, বিএনপির নামটি বলেন, এটা বলেননি যে বিএনপি নির্বাচন আসলে নির্বাচনটি আরও অংশগ্রহণমূলক হতো, আরো স্মুথ। পারস্পরিক বৈরিতার কথা বলছেন তিনি। বৈরিতার বিষয় রাজনৈতিক, এইটা নিয়ে ওনার নিরাময় করার ক্ষমতা ওনার নাই। বৈরিতা বলতে আপনার বিএনপি, আওয়ামী লীগের সাথে বিএনপি, এই বৈরিতা অতীতেও ছিল, আজকেও আছে, সামনেও থাকবে। যেমন কংগ্রেস জোট, এর সাথে বৈরিতা বিজেপির জোটের আছে, থাকবে। এটা রাজনীতির সব দেশেই আছে। যেমন আপনি রিপাবলিকানের সাথে ডেমোক্রেটদের বৈরিতা আছে, এবং রিপাবলিকান লিডার যাকে এবার প্রার্থী করেছে ট্রাম্পের শাস্তি হয়ে গেছে, এখন ট্রাম্প আপিল করবে, এই বৈরিতাগুলো সব দেশেই আছে। আপনি এইগুলো হয়তো তিনি বলেছেন তার মতো করে, পার্টিটি রাজনীতিতে কোনো প্রভাব রাখবে না, রাজনীতিবিদদের কাছে এটা গ্রহণযোগ্য না। কাজে তিনি তো রাজনীতিবিদ নন, পলিটিক্যাল পার্টির লিডারও নন। তিনি একটি চেয়ারে বসে নির্বাচন পরিচালনা করতে গিয়ে তিনি যা অনুধাবন করেছেন, তিনি যা বুঝেছেন সেটা প্রকাশ করেছেন। জনগণ এখনো বিএনপির ডাকে সাড়া দিচ্ছে, এমনটা শামসুজ্জামান দুদুর বক্তব্য ধরে আমি বলতে চাই। না, কোথায় সাড়া দিচ্ছে? বিএনপিতে ঘরে বসে
কথা বলছে। ঘরে বসে আপনি বললেন সব মানুষ আমার পক্ষে আছে, জনগণ আমারটাকে সাড়া দিচ্ছে, জনগণ আমাদের জন্য পাগল হয়ে গেছে, জনগণ বিএনপির জন্য কান্নাকাটি করছে, ঘরে ঘরে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। কিন্তু প্রকারান্তরে বাহিরে গিয়ে দেখি মানুষের চোখে হাসি আছে, কান্নার কোনো আওয়াজ নেই। বিএনপি নিয়ে ভাবে না, বিএনপিকে বলে ইট ইজ একটা টেররিস্ট পার্টি, একটা খুনিদের পার্টি, এটা বোমাবাজি জানে, অসন্ত্রাস করতে পারে, এরা রাস্তাঘাট ভাঙতে পারে, রেল লাইন উপড়ে ফেলতে পারে, গাড়িতে আগুন দিতে পারে, মানুষের গায়ে আগুন দিতে পারে, পেট্রোল বোমা বানাতে পারে, পেট্রোল বোমা বানিয়ে মানুষের গায়ে ছুটতে পারে, মানুষের গা জ্বলছে যায়, মানুষ নিহত হচ্ছে। এই রাজনীতি ঘৃণিত রাজনীতি। এই রাজনীতি কখনো জনগণের কল্যাণের রাজনীতি নয়। সেই জন্য জনগণ থেকে বিএনপি এখন ঘৃণিত এবং প্রত্যাখ্যাত। সেই কারণে এখন বিএনপি ঘরে বসে আছে। যে জনগণ আমাকে প্রত্যাখ্যান করেছে, যে জনগণ আমাকে রিসিভ করছে না, আমারটাকে সাড়া দিচ্ছে না, আমার কথায় হা করছে না, সেই জন্যই মির্জা ফখরুল বলেছেন নিজের পায়ের উপর দাঁড়াতে হবে, আর বিদেশিদের উপর তাকিয়ে থাকা যাবে না। বিদেশিরা এসে আমার ক্ষমতায়, মানে এতদিন পরে ভূতোদয় হয়েছে, এতক্ষণে অরিন্দম কহিলামের সাথে মির্জা ফখরুল সে কথাই বলে। থ্যাংক ইউ, অনেক অসংখ্য ধন্যবাদ। দুদু ভাই, আপনি নিশ্চয়ই আপনারটুকু যোগ করতে যাবেন, আমি কোনো প্রশ্ন রাখতে চাই না। আমি মানে শুরুতে যে কথাটা বলতে চেয়েছিলাম যে আমাদের একজন সহকর্মী বলবো, পাশে দাঁড়িয়ে থেকে এরশাদ বিরোধী আন্দোলনের সংগ্রামে অকুতোভয় সৈনিক হিসাবে যে কাজ করেছিল, তার নাম শফি আহমেদ। জাসদ সমর্থিত ছাত্রলীগের সেক্রেটারি ছিল সেই সময়। তো পরে সে আওয়ামী লীগে জয়েন করে। তো আজকে হঠাৎ দুপুরবেলায় সে ইন্তেকাল করেছে। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি। তারও সহকর্মী সে, মানে যারা ছাত্র রাজনীতি, আমাদের যদিও সে কিছুটা বয়সে ছোট ছিল, তারপরেও তার এই মৃত্যু ছাত্র রাজনীতির যে আবেগ ঝরার সময়ের ঘটনায় আজকে আমি আসার আগে যখন এটা শুনেছিলাম বেশ খারাপ লেগেছিল। আমরা যত বিতর্কে এখানে করি না কেন, আমরা সবাই একটা স্বপ্ন দেখেছিলাম, সেটি হচ্ছে যে সামরিক স্বৈরাচার এরশাদকে বিদায় করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা। যেমন এই দেশের ছাত্ররাই ভাষা আন্দোলনের সূতিকাগার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা রক্ত দিয়ে সেদিন ভাষা আন্দোলন প্রতিষ্ঠা করেছিল। ৬২ ছাত্র আন্দোলন, ৬৯ গণঅভ্যুত্থান, সবগুলো কিন্তু ছাত্রদের নেতৃত্বে, অন্যদের সহযোগিতায়, অর্থাৎ সিনিয়ররা এসছে। তো বাংলাদেশে আমি তার সঙ্গে যত বিতর্ক করি না কেন, গণতন্ত্র নাই, জবাবদিহিমূলক শাসন নাই, বিতর্কের মধ্যে পড়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগ। এমন একটি প্রতিষ্ঠান নেই যে প্রতিষ্ঠানে দুর্নীতির ছোঁয়া লাগে নাই, অনিয়মের ছোঁয়া লাগে নাই। মিডিয়াতে, ইলেকট্রনিক্স অথবা প্রিন্ট মিডিয়াতে যেভাবে বলেন না কেন, যে কেন বলে না তারা, বলার মধ্যে আদৌ পরিস্থিতি আছে কি না। আমি ডেইলি স্টারের সম্পাদকের কথা বললাম। তো একসময় পাকিস্তান আমলেও আব্দুল সালাম, জহুর হোসেন চৌধুরী এরকম বিখ্যাত, আমাদের ইত্তেফাকের যে প্রতিষ্ঠাতা মানিক মিয়া, বিখ্যাত সে সাংবাদিকরা যে নির্যাতনের মধ্যেও তারা কথা বলেছে, বাংলাদেশেও বলেছে। কিন্তু এখন এমন একটি পরিস্থিতির মুখোমুখি হয়েছে সমগ্র দেশ, যেখানে গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় আওয়ামী লীগ, বিএনপি সবই তো গণতান্ত্রিক সংগঠন হিসেবে দাবিদার, তাহলে নির্বাচনের মধ্যে তো ফয়সালা হওয়ার কথা, কিন্তু নির্বাচন বলে এখন কিছু নাই। এটা আমি আগেই উচ্চারণ করেছি। তা আমার কাছে মনে হয়েছে যতক্ষণ পর্যন্ত আমরা এই একটা জায়গায় ফেয়ার ইলেকশনের তৈরি করতে না পারবো, ততদিন পর্যন্ত এই যে যেমন না সিন্ডিকেট আমরা ধরতে পারছি না। এই যে এমন একটা দ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য নেই, এই যে 5% বা 6% মানুষের এত অগাধ পয়সা থাকতে পারে, কিন্তু বাকি তো সবাই তো একটা লিমিটেড পয়সা নিয়ে তারা চলে। তো এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, আমরা কিভাবে বেরিয়ে আসবো? বেরিয়ে আসার একটাই পথ, আইনের শাসন প্রতিষ্ঠার কথা এবং গণতন্ত্রে ফিরে আসা, এছাড়া কোনো পথ নাই। অসংখ্য ধন্যবাদ শামসুজ্জামান দুদু ভাই। আহমদ হোসেন এমপি, হ্যাঁ প্লিজ। আমিও শফি আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করছি। অবশ্যই। তিনি আমাদের মিছিলের সাথী ছিলেন, একসাথে মিছিল করেছি। তার মৃত্যু আমাকে ব্যথিত করেছে। সবাই মরে যাবে, কেউ বাঁচবে না। কাজে দুদু ভাই এই যে কথাটা বললেন, আমারই আগে বলা উচিত ছিল।
সরি, অবশ্যই সেই জন্য অবশেষে অবশ্যই তার আমরা মৃত্যুতে সকলেই আমি দুঃখ প্রকাশ করছি, সবাই একাত্মতাই প্রকাশ করছি। অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শামসুজ্জামান দুদু এবং আহমদ হোসেন এমপি দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। দর্শক, এই ছিল আজকের মতো জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইটে। সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরও।